একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। গ্যাস তেলের দাম বৃদ্ধি করার কারণে এটা আমাদের জন্য আরো ক্ষতিকর হলো, কস্ট বেড়ে গেল, আমরা কম্পিটিটিভনেসে আরো অনেক দূর পিছনে পড়ে গেলাম। রফতানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি কমবে নতুন বিনিয়োগও, বলছেন শিল্প উদ্যোক্তারা। এই ধরনের একটা সিচুয়েশনে এই বিদ্যুতের দাম বৃদ্ধি আর গ্যাসের দাম বৃদ্ধি একজন বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করবে। আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে আনতে হয়, প্লাস এর উপরে ইলেকট্রিসিটি বিল যদি আমরা বেশি দিই, আমরা এক্সপোর্ট করবো কেমন? এক্সপোর্ট করতে পারবো না। ভর্তুকি কমাতেই সরকারের এই সিদ্ধান্ত। এটা যেন সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য পরিবহন সেক্টর সাথে স্টেক হোল্ডারদের সাথে বিএনপি কথা বলে ভাড়াটা অ্যাডজাস্ট করে নিতে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙ্গামাটি থেকে আরাকান আর্মির সদস্য সন্দেহে আটক ৩ জন সহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা নেওয়া হবে আদালতে। সাম্প্রতিক সময়ে অভিবাসী মৃত্যুর ঘটনায় বান কি মুনের উদ্বেগ, সংকট নিরসনে পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান। রাজধানীর আবাসিক এলাকাগুলো এখন যেন ব্যবসায়িক কর্মকাণ্ডের হাট, নেই নাগরিক স্বস্তি, বিপাকে রাজক। বিশেষ আদালতের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। অর্পিত সম্পত্তি হাতিয়ে নিতে সারা দেশে তৎপর সংঘবদ্ধ চক্র, জমি বেহাত হবার আশঙ্কা, কাগজপত্র যাচাই বাছাইয়ে আরো সতর্ক হওয়ার দাবি নিবন্ধন কর্তৃপক্ষের। এবং গাইবান্ধায় গ্রামে গ্রামে গড়ে উঠেছে ডে কেয়ার সেন্টার, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভূমিকা রাখছে নৈতিক চরিত্র গঠনেও। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে, আর এতে সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা। তাদের মতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে পোশাক শিল্প সহ সার্বিক রফতানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আরও কমবে। অন্যদিকে বিনিয়োগ ও রফতানি খাতের বর্তমান নিম্নমুখী অবস্থায় গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজারে শরী। পণ্য উৎপাদনের জন্য শিল্পের অপরিহার্য দুটি উপাদান গ্যাস ও বিদ্যুৎ। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকায় উৎপাদন ঠিক রাখতে এমনিতেই তাদের জ্বালানি তেলের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে কমপ্লায়েন্স ইস্যু সহ নানা সংকটে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি গার্মেন্টস। গ্যাস ও বিদ্যুতের নতুন করে দাম বৃদ্ধি উৎপাদন খরচকে আরো বাড়াবে। এক্ষেত্রে পোশাক শিল্প রফতানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি সব শিল্পে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে। গ্যাস তেলের দাম বৃদ্ধি করার কারণে এটা আমাদের জন্য আরো ক্ষতিকর হলো, কস্ট বেড়ে গেল, আমরা কম্পিটিটিভনেসে আরো অনেক দূর পিছনে পড়ে গেলাম। এই ধরনের একটা সিচুয়েশনে এই বিদ্যুতের দাম বৃদ্ধি আর গ্যাসের দাম বৃদ্ধি একজন বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করবে। শিল্প মালিকদের দাবি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই সব শিল্প পণ্যের দাম বাড়বে। এতে একদিকে আমদানি উৎসাহিত হবে, অন্যদিকে তাদের রফতানির বাজার হারাতে হবে। আমাদের প্রোডাক্টের কস্ট যখন বেড়ে যায়, আমরা কম্পিটিশনে থাকতে না পারে, তখন দেখা যায় আমাদের যদি আমরা প্রোডাক্টের প্রাইস কমাতে থাকি, মানে সেম পর্যায়ে রাখতে চাই, তাহলে দেখা যাবে যে এটা আমি লস করতেছি। যখন আমি বাদ যাব, আবার আমি মার্কেট হারাবো। আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে আনতে হয়, প্লাস এর উপরে ইলেকট্রিসিটি বিল যদি আমরা বেশি দিই, আমরা এক্সপোর্ট করবো কেমন? এক্সপোর্ট করতে পারবো না। এই অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষা ও ভোক্তাদের বাড়তি খরচের বোঝা থেকে বাঁচাতে গ্যাস ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। আমাদের দেশীয় পণ্য যেগুলো বিদেশে রপ্তানি করা হয়, এগুলোর দামও বেড়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে ব্যবসায়ীরা এই বৃদ্ধিটা যেন আরো সহনীয় পর্যায়ে সরকার রাখেন। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি ইউনিট গ্যাসের দাম 26.29% ও বিদ্যুতের দাম
2.93% বাড়ানোর ঘোষণা দেয়। যেটুকু আমরা বাড়িয়েছি। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভর্তুকি কমাতেই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এর প্রভাব পরিবহন খাতে পড়লেও তা যেন সহনীয় মাত্রায় থাকে সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। মূল্য বৃদ্ধির একটা প্রভাব পরিবহনেও পড়বে, সেটা সত্যি। তো পরিবহনে এটা আমরা বিআরটিকে বলবো, বিআরটিএ এখানে যদি, কারণ একটা ভাড়া বৃদ্ধি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এটা আমাদের দেশে হয়, তবে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য পরিবহন সেক্টর সাথে স্টেক হোল্ডারদের সাথে বিএনপি কথা বলে ভাড়াটা অ্যাডজাস্ট করে নেবে, যাতে করে মানুষের সহনীয় সীমা বৃদ্ধির যে প্রতিক্রিয়া সেটা যেন সীমিত থাকে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী বলে আখ্যায়িত করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান। এই সিদ্ধান্ত বাতিল করে দাম নির্ধারণে পুনরায় গণশুনানির আহ্বান জানান তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে জনদুর্ভোগ নেমে আসার পাশাপাশি ব্যাহত হবে শিল্প উৎপাদন। এবছরের শুরুতে অস্থির রাজনৈতিক সময়ে বিনা ভোটে নির্বাচিত সরকারের মতো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথাকথিত লোক দেখানো শুনানির নামে আগামী 1 সেপ্টেম্বর থেকে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। তারা দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্টের কথা যেমন ভাবেননি, তেমনি কৃষি, শিল্প, ব্যবসা, রপ্তানিতে এই দাম বৃদ্ধি কিভাবে নেতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়টিও আমলে নেননি। আমাদের দল বিআরসির মূল্য বৃদ্ধির ঘোষণাকে বাতিলের দাবি জানাচ্ছে এবং স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে গণশুনানির আয়োজন করে বিএনপি সহ দেশের সকল স্টেক হোল্ডারদের মতামত নেয়ার আহ্বান জানাচ্ছে। রাঙ্গামাটি থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সন্দেহে আটক 3 জন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। গতকাল রাতে রাজস্থলী থানার এএসআই অভিজিৎ বড়ুয়া এই মামলা করেন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় আটক 2 জনকে আজ দুপুরে জেলা জজ আদালতে নেওয়া হতে পারে। এছাড়া মামলার অন্য 2 আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন, অন্যজন অং নং ইয়ং আদালতের নির্দেশে কারাগারে রয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় রাজস্থলী উপজেলার টাইতং পাড়ার একটি বাড়ি থেকে 2 কেয়ারটেকারকে আটক করা হয়। এদিকে সন্ত্রাস দমন আইনে মামলা ছাড়াও বৃহস্পতিবার ওই বাড়ির মালিক সহ আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং এর বিরুদ্ধে 1946 সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে একটি মামলা করে পুলিশ। লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় 7 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসীর মৃত্যু ও অস্ট্রিয়ায় 71 জনকে মৃত উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পাশাপাশি অভিবাসী সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া হোয়াইট হাউসও মানব পাচার রোধের বিষয়ে জোর তৎপর হবার আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ায় 71 জন অবৈধ অভিবাসীকে মৃত উদ্ধারের ঘটনায় হাঙ্গেরিতে মানব পাচারকারী সন্দেহে 21 জনকে আটক করেছে পুলিশ। এই অবস্থায় অভিবাসী সংকট নিয়ে অচিরেই আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শুক্রবার ইউরোপের দরিদ্রতম দেশ হাঙ্গেরির সীমান্ত এলাকার রোজেকেতে অবৈধ অভিবাসীদের অস্থায়ী ক্যাম্প ভেঙে ফেলার ঘটনায় বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। কর্তৃপক্ষ জানায়, আপাতত সরকারি শরণার্থী শিবিরে স্থানান্তরিত করা হবে তাদের। গণমাধ্যমের খবরে বলা হয়, গত জুলাই থেকে আগস্টের মধ্যে হাঙ্গেরিতে অবৈধ অভিবাসী সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় অস্ট্রিয়ার হাঙ্গেরির একটি ট্রাক থেকে 71 অভিবাসীকে মৃত উদ্ধারের ঘটনায় অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরির সরকার। এরই মধ্যে সন্দেহভাজন 21 জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়, পাচারকারীদের ধরতে প্রয়োজনে বাড়ি বাড়ি যেয়ে তল্লাশি চালানো হবে। অস্ট্রিয়াতেও অভিবাসীবাহী ওই ট্রাকের চালককে আটক করতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
অস্ট্রিয়ায় মৃত অভিবাসী উদ্ধার ও লিবীয় উপকূলে অভিবাসীদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অভিবাসী সংকট নিরসনে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানব পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। লিবীয় উপকূলে প্রতিদিন অসংখ্য অভিবাসীর মৃত্যু হচ্ছে। তার উপর অস্ট্রেলিয়ায় শ্বাসরোধ হয়ে ৭১ জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় আমি হতবিহ্বল। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা না করলে প্রতিদিন এই সংখ্যা আরো বাড়তে থাকবে। আমি আশা করব ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি বিশ্বের সবাই যে যার মতো করে চেষ্টা করবে মানব পাচার ও অভিবাসীর মৃত্যু ঠেকাতে। অভিবাসী সমস্যা মোকাবেলায় মানব পাচার দূরীকরণকেই অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ইউরোপের দেশগুলোকেই এক্ষেত্রে উদ্যোগী হতে হবে। অভিবাসী সংকটের মূল কারণ হলো মানব পাচার। এই সংকটকে সমূলে উৎপাটন করতে পাচারকারীদের রোধ করার কোনো বিকল্প নেই। ইউরোপের ক্ষমতাবান দেশগুলোর উচিত মানব পাচার রোধ করতে আরো বেশি কঠোর ভূমিকা পালন করা। এ অবস্থায় মানব পাচার রোধে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অবিলম্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বৈঠকে মানব পাচারকারীদের ধরতে কার্যকরী প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে লিবীয় উপকূলে কয়েকশো অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌকায় নিহতদের মধ্যে ২ শিশুসহ ৭ বাংলাদেশি রয়েছে। তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবীয় দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়, জীবিত উদ্ধারকৃত ৪৭ জন বাংলাদেশিকে অচিরেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। নাগরিককে নির্ঝঞ্ঝাট আবাসিক জীবনের সুবিধা দিতেই রাজধানীতে গড়ে তোলা হয়েছিল ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী কিংবা বারিধারার মতো আবাসিক এলাকাগুলো। কাগজে কলমে এই এলাকাগুলো এখনো আবাসিক থাকলেও বাস্তবে পরিণত হয়েছে বাণিজ্যিক এলাকায়। বাসাবাড়ির জন্য অনুমোদিত ভবন ভাড়া নিয়ে চলছে নানামুখী ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে এসবের অধিকাংশই অনুমোদনহীন বলছে রাজক। কিন্তু তারপরও প্রতিষ্ঠান ও ভবন মালিকের বিরুদ্ধে স্থায়ী কোনো ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এ অবস্থায় অনুমোদনহীন বাণিজ্যিকীকরণ ঠেকিয়ে আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষায় বিশেষ আদালত গঠনের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তাফসির বাবুর রিপোর্ট। গুলশান ১-এর এই এলাকাটি আবাসিক, তবে ভবনগুলোতে ঝুলছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড। বসতবাড়ির অনুমোদন পাওয়া এই ভবনগুলো ভাড়াও দেওয়া হচ্ছে শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানকেই। এই অবস্থা রাজধানীর অন্যান্য অভিজাত এলাকাগুলোতেও। রাজুকের অনুমোদন ছাড়াই বসতবাড়ি ভাড়া নিয়ে হাসপাতাল, আবাসিক হোটেল কিংবা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। এতে আবাসিক এলাকাগুলোতে বেড়েছে কোলাহল, কমেছে নিরাপত্তা, নেই নাগরিক স্বস্তি। আগে তো পুরো এটা তো ছিল আবাসিক, এখন তো সবাই অফিস ভাড়া দিতেছে, এটা তো প্রশাসন বুঝে। এটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, সেটা এখন কমার্শিয়াল হয়ে গেছে অনেকটা। আবাসিক এলাকার নামে আছে, কিন্তু আসলে কাজে কর্মে ঠিক আছে আবাসিক বলা যায় না। মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা আর আইনগত অস্পষ্টতার সুযোগ নিয়েই আবাসিক এলাকাগুলোতে ঘাঁটি গেড়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। রাতারাতি রেসিডেন্সিয়াল এলাকাতে কমার্শিয়াল বিল্ডিং বানায় ফেললে 2 ঘন্টার ভিতরে, তা কি সম্ভব? এটা সবার জ্ঞাত সারে হচ্ছে। তবে রাজুক বলছে এসব প্রতিষ্ঠান বন্ধে তারা তৎপর আছেন, যদিও স্থায়ী ব্যবস্থা নিতে গিয়ে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায়। আবাসিক এলাকায় আমরা যেগুলোকে পরিকল্পিতভাবে বাণিজ্যিক হিসেবে ঘোষণা করেছি, এর বাইরেও বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। আমরা প্রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি, অথবা নোটিশ দিয়ে যদি আমরা এটা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আদালত থেকে সাময়িক বা স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসেন, ফলে আমরা এই কাজটা সঠিকভাবে পালন করতে পারি না। তবে এই নগর পরিকল্পনাবিদ বলছেন, জটিলতা এড়াতে প্রয়োজনে গঠন করা যেতে পারে বিশেষ আদালত। এগুলির জন্য আলাদা কোর্ট করতে হবে, যেই কোর্টগুলিতে এগুলির বিচার হবে 7 থেকে 15 দিন, হাইয়েস্ট 15 ডেজের ভিতরে কেস শেষ করে ফেলতে হবে। তার অভিমত, রাজধানীতে আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোর নিজস্ব চরিত্র ঠিক রাখতে রাজুক ও সিটি কর্পোরেশনকেই কঠোর নজরদারির ব্যবস্থা নিতে হবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগরের যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগর বিশেষজ্ঞ সহ ঢাকাবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নগরের 2 মেয়র। দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সকালে নগর ভবনে এক সেমিনারে আহ্বান জানানো হয়। বুয়েটের বিশেষজ্ঞ দল, প্ল্যানার্স ইনস্টিটিউটের সহযোগিতায় প্রকৌশলী ও স্থপতিরা এই সেমিনারে অংশ নেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ও উত্তর সিটির মেয়র আনিসুল হক সহ নগর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেমিনারে অংশ নিয়ে বক্তারা নগরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন, ঢাকার জলাবদ্ধতা ও যানজট সবার জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমার ধারণা 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টিপাতে যে জলবদ্ধতার সৃষ্টি হয় সেটা 10 থেকে 12 ঘন্টা, কোনখানে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, পানিটা নেমে যায়। আমার ধারণা পানিটা নেমে যাওয়ার পথ রয়েছে। যারা বিশেষজ্ঞ, আমি প্রতিটি সমস্যা তাদেরকে সম্পৃক্ত করে সমাধানের উদ্যোগ নিতে চাই। দুদিকেই উত্তরে এবং দক্ষিণে এই জলাবদ্ধতা অথবা জলজট যেটি বলা হয় সেটি একটি অসহনীয় পর্যায়ে গেছে। আনপ্ল্যান্ড সিটি, আনপ্ল্যান্ড সুয়ারেজ, যেগুলো জায়গায় সুয়ারেজ আছে সেগুলোর দখল, জবরদখল, কিন্তু এটাকে একটা স্ট্রাকচারালি একটা জায়গায় এনে আমাদেরকে সমাধান করতে হবে। দুপুরের সময় আরো থাকছে। রাজধানী থেকে কিডনি পাচারকারী চক্রের 5 জন আটক। কোনো হাসপাতালের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে ডিবি। অর্পিত সম্পত্তি হাতিয়ে নিতে সারা দেশে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। ভুয়া দলিল তৈরি করে জাতীয় পরিচয়পত্র জাল করে এমনকি অন্য কাউকে মালিক সাজিয়ে নাম জারি করার জন্য তৎপর এই চক্রটি। ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের অসাবধানতা ও অসাধুতার সুযোগে বিপুল পরিমাণ জমি বেহাত হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে মালিকানা যাচাই ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার দাবি নিবন্ধন কর্তৃপক্ষের। আশরাফুল ইসলামের ক্যামেরায় মিজানুর রহমান খবিরের রিপোর্ট। নারায়ণগঞ্জের বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস স্থানীয় ভূমি অফিসে নামজারি করতে এসে দেখেন ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির 53% নাল জমির মালিকানা চলে গেছে একটি আবাসন প্রতিষ্ঠানের নামে। খারিজ চাইতে গেছি, পরে টাকা দিছি, এখন নায়েব সাহেব আমার দেয়াইলই না যে 24/77 একটা দলিল হয়েছে। স্বাধীন ঘোষণা হওয়ার 25 দিন পরে উনি মারা গেছে। তা এখন 77-এ কি করে দলিলটা হইল? ভুয়া দলিল করে নিয়ে যাইতেছে। দূর দূরান্ত লোক জড়িত আছে, দালালরা আছে। আরেকটি দলিলে জমির মালিকানা দাবিকারী হিন্দু সম্প্রদায়ের হলেও তার ধর্ম দেখানো হয়েছে ইসলাম। নিবন্ধন যাচাই ও সত্যায়ন পর্ব পার হয়ে এই দলিলটিও উঠে এসেছে নামজারি পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় 5.25 লাখ একর অর্পিত সম্পত্তির বেশিরভাগ মূল মালিকই কম বেশি ঝামেলায় পড়েছেন। বেহাত হয়ে গেছে প্রচুর জমি। অবশিষ্ট জমি খ তফসিলের আওতায় এনে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলছে, যা চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। এর মধ্যে মালিক পাওয়া না গেলে এগুলো হয়ে যাবে সরকারি সম্পত্তি। তাই তড়িঘড়ি করে নামজারির এই প্রবণতা। ভুয়া দলিলের ভিত্তিতে যখন আপনি দলিলটা আমাকে করে দিলেন, তখন আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে ঠিক স্ট্যাম্পে আমি দলিলটা করে নিলাম। ফলে হলো কি, যখন মামলাটা হয় চ্যালেঞ্জ করা খুব মুশকিল হয়ে যায়, সই স্বাক্ষর ইত্যাদি টিপসই বা কিছু। উপজেলা ভূমি কর্মকর্তারা দাবি করেন, নামজারি পর্যায়ে এসে জালিয়াতি ধরা পড়ার সম্ভাবনা কম। তাই দলিল নিবন্ধন পর্যায়ে কাগজগুলো যাচাই বাছাই করা, বিশেষ করে জাতীয় পরিচয়পত্র যাচাই করলেই বড় ধরনের প্রতারণা রোধ করা সম্ভব। কিছু ভূমিদস্যু আছে যারা প্রতারণার আশ্রয় নিচ্ছে। যে দলিলগুলো যেটা হচ্ছে অরিজিনাল যে মালিক যারা, তারা দলিল করতেছে না, তাদের ওয়ারিশরাও দলিল করতেছে না। এতে বোঝা যায় যে একটা চক্র যারা খুব সক্রিয় আছে এই জমিগুলো গ্র্যাব করার জন্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে সতর্ক করা হয়েছে বলে দাবি নিবন্ধন মহাপরিদর্শকের। আমরা স্ট্রিক্টলি এগুলো দেখতেছি। আমাদের ন্যাশনাল আইডি কার্ড অবশ্যম্ভাবে এখন দেখতে হবে, সব সাবজেক্টকে বলা হয়েছে। এবং এরকম কিছু আমাদের গোচরীভূত হলে আমরা মাঝে মাঝে পরিপত্র জারি করে থাকি এবং আমি আদেশ নির্দেশ দিয়ে থাকি। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও ভূমি দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু লয়ার্স অর্গানাইজেশন BHLO। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। এ সময় ধর্মনিরপেক্ষ বাংলাদেশ করতে 72 সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানান বক্তারা। সরকারি দলের ছত্রছায়ায় দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্রমূলকভাবে সংখ্যালঘুদের জমি দখল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানায় বক্তারা। গণতন্ত্র ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া আহ্বান জানালেও তাদের সঙ্গে একত্রে কাজ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের। সকালে রাজধানীর কমলাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসের পথে রয়েছে। খালেদা জিয়া বলছেন কি, হিংসা বিদ্বেষের পথ ছেড়ে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আগের মতো একসাথে কাজ করার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বা
সন্ত্রাসীদের সাথে একসাথে কাজ করে লাভ হয় না। গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলতে পারে না, সহাবস্থান হয় না। আপনারা যেই পথ বেছে নিয়েছেন সেই পথ গণতন্ত্রের পথ নয়। আপনাদের সাথে একসাথে কাজ করার কোনো সুযোগ নেই। আজকে বাংলাদেশে যে মৌলবাদ, আজকে বাংলাদেশে যে আয়কাদা বলেন, হুজি বলেন, এই সমস্ত উৎপত্তি বাংলাদেশে ৭৫-এর পর থেকে। মাদকের প্রসার শুরু হয়েছে জিয়া রহমানের সময় থেকে। তরুণ সমাজকে যে অবক্ষয়ের মধ্যে ঠেলে দেয়, মিথ্যার মধ্যে ঠেলে দেয়, তরুণ সমাজকে ধ্বংস করার মূল চক্রান্তকারী জিয়া রহমান। নিউ ইয়র্কে লেখাপড়ার পাশাপাশি মূলধারার সাংগঠনিক নেতৃত্বেও অন্যদেরকে পেছনে ফেলতে শুরু করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রায় 2,70,000 শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 35,000। অথচ 15টি ক্যাম্পাসে ছাত্র সংসদের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেতৃত্ব অর্জনের স্বপ্ন দেখছেন তারা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। পার্কে যখন নেহাতি অবসর আনন্দে সময় কাটানোর কথা, তখন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের বাংলাদেশি শিক্ষার্থীরা স্বপ্ন পূরণের প্রজেক্ট নিয়ে জমায়েত হয়েছে নিউ ইয়র্কের ফ্লাশিং মেডো করোনা পার্কে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি হতে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ে লেকের মনোরম পরিবেশে এই বারবাকিউ পার্টি বলে জানালেন লাগোডিয়া কলেজ স্টুডেন্ট গভর্নমেন্টের সভাপতি। বাঙালি অনেক স্টুডেন্টদের মধ্যে যে লিডারশিপ স্কিল আছে, আমরা আমাদের স্কিলটা বাঙালি হিসেবে যাতে নিউ ইয়র্ক বলেন, ইউনাইটেড স্টেটে বলেন, যে প্রমাণ করতে পারে যে আসলে আমরা গর্বিত জাতি এবং আমরা যেখানে থাকি না কেন আমরা আমাদের নেতৃত্ব দান ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। ছাত্র সংসদগুলোর পাশাপাশি আগামীতে যুক্তরাষ্ট্রের মূলধারায় নেতৃত্ব অর্জন করার মতো মেধা ও যোগ্যতা বাংলাদেশিদের রয়েছে বলে মনে করেন ইয়র্ক কলেজের স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অলমোস্ট 15 থেকে 16টা ক্যাম্পাস স্টুডেন্ট লিডাররা এখানে উপস্থিত। তাদের মধ্যে 90%ই স্টুডেন্ট গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইনভলভ। পড়াশোনা থেকে শুরু করে সব দিকে অত্যন্ত নিখুঁতভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তারা কিউনির মধ্যে অন্যান্য কমিউনিটির যে স্প্যানিশ পপুলেশন, আফ্রিকান আমেরিকান পপুলেশন প্লাস আমেরিকান পপুলেশন, তাদের থেকেও আমরা অনেক এগিয়ে আছি। আমাদের মেয়েরা খুব ভালো করতেছে। বাংলাদেশ থেকে যারাই এসেছে এখানে প্রত্যেকটা কলেজেই আমি দেখেছি যে তারা ছেলেদের সাথেই তাল মিলা সমানভাবে আগায় যেতেছে। তবে তার জন্য নিজেদের সুসংগঠিত হওয়া দরকার বলেও জানালেন এই মেধাবী ছাত্র নেতা। সবাইকে নিয়ে একসাথে হয়ে আমরা সামনে এগিয়ে যাব নতুন প্রজন্মের জন্য। কিভাবে আমরা আমাদের শুধু প্রতিভা আছে একাডেমিক ক্ষেত্রে, কিন্তু এই প্রতিভাটা শুধু একাডেমিক ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে সেই প্রতিভাটার সামনের পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে সব দিকে আমরা এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটা হলো এর কারণেই আমরা এই কিউনি ইউনাইটেড বিএস এর অর্গানাইজ করতেছি। বহুমাত্রিক সমাজে সাংস্কৃতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে নতুন প্রজন্মকে নিয়ে প্রজেক্ট করছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ইউনাইটেড বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দিনভর শিশুদের পরিচর্যা আর নিরাপত্তার জন্য গাইবান্ধায় গ্রামে গ্রামে কর্মজীবী নারীরা গড়ে তুলছেন ডে কেয়ার সেন্টার। গ্রামের মানুষের চাঁদায় গড়ে ওঠা এই সেন্টারগুলো দরিদ্র পরিবারের অসহায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখছে। সবারই এমন উদ্যোগের পাশে দাঁড়ানো দরকার বলে মনে করেন উন্নয়ন কর্মী ও সরকারি কর্মকর্তারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে। 4 বছরের ছোট্ট শিশু মারুফ সংসারের প্রয়োজনে দিনমজুর বাবা মা সকাল সকালে বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মারুফের ঠিকানা তাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনারুহা গ্রামের আলোর দিশারি ডে কেয়ার সেন্টার। মারুফের মতো দরিদ্র পরিবারের অন্য শিশুদেরও ঠাঁই হয়েছে এই সেন্টারে। দিনভর হেসে খেলে সিসিমপুরের হালুম আর টুকটুকির সাথে সময় কাটে তাদের। আর শিশুদের ডে কেয়ার সেন্টারে রেখে কর্মস্থলে দুশ্চিন্তামুক্ত সময় কাটান কর্মজীবী মায়েরা। বাচ্চাগুলো এখানে রাখি যাচ্ছি, আমারও খুবই ভালো লাগতেছে, পড়াশোনা ওরা করতেছে। এখন বাচ্চারাও এখানে সুন্দর পরিবেশে গড়ে উঠতেছে। এরা এখন মনে করেন যে ভালো পরিবেশে কিছু বলতেও পারে। নিরাপত্তার মধ্যে বাচ্চা থাকে, আগুন পানির থাকি, মনে করো আমার তো আর কেউ নাই, শ্বশুর শৌরি মনে করো ফাঁকে ফাঁকে। আর বাচ্চার জন্য আমি পাতারে যাইতে আগে পারিনি, এখন হাতার পাতারও যাইতে পারি, কাজকর্ম করতে পারি।
নিরাপত্তার পাশাপাশি খেলাধুলার ছলে বর্ণ পরিচয়, নৈতিক চরিত্র গঠন ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখছে গ্রামে গড়ে ওঠা ডে কেয়ার সেন্টার। অভিভাবকরা বলছেন, সরকারি বেসরকারিভাবে সহায়তা পেলে সেন্টারটিকে এগিয়ে নেওয়া সম্ভব। 30টা বাচ্চার মায়ে তো আর বেতন দিতে পারে না, হয়তো অর্ধেকগুলো দিল, অর্ধেকগুলো দিতে পারলো না। দরিদ্র মায়েরা মাসে 20 টাকা 25 টাকা এটাও অনেক সময় দিতে তাদের সমস্যা হয়। উন্নয়ন কর্মী ও সরকারি কর্মকর্তারা মনে করেন, গ্রামে কর্মজীবী নারীদের এমন উদ্যোগকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের এগিয়ে আসা দরকার। শিশুদের বিষয়ে যারা অভিজ্ঞ, এ ধরনের একজন প্রশিক্ষক নিয়োগের মাধ্যমে ডে কেয়ার সেন্টারগুলোকে সরকারি পর্যায়ে উন্নীত করা উচিত। এলাকার ইউনিয়ন পরিষদ বা সরকারের এখানে হাত বাড়ানো দরকার, তাহলে এই ডে কেয়ার সেন্টারটা হয়তো অনেকদিন এখানে থাকবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনারুহা ও কালীর বাজারে কর্মজীবী নারীরা বেসরকারি সংগঠন SKS ফাউন্ডেশনের সহযোগিতায় 5টি ডে কেয়ার সেন্টার গড়ে তুলেছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানী থেকে কিডনি পাচারকারী একটি চক্রের মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই চক্রের সাথে দেশের কোনো চিকিৎসা সেবা কেন্দ্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। দুপুরে রাজধানীর ডিবির গণমাধ্যম শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গাবতলী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিডনি পাচারের সঙ্গে জড়িত থাকা চক্রের মূল পরিকল্পনাকারী আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল জানায়, নানা উপায়ে কিডনি সংগ্রহ করে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি করত। এছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেখানেই কিডনির অস্ত্রোপচার করা হতো। চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তাদের কিডনি নিয়ে যায়, আবার কখনো বা তাদের প্রলোভন দেখিয়ে কিডনি অন্য জায়গায় বিক্রি করতে বাধ্য করে। আরো 4টি ঘটনার কথা স্বীকার করেছে যে যাদেরকে সে তার সহায়তায় তাদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রলোভন দিয়ে তাদের কিডনি অন্যদের কাছে বিক্রি করেছে। সাধারণত 4-5-6 লাখ টাকা দামে তারা এই কিডনিগুলো বিক্রি করে থাকে। এখানেরও কোনো হসপিটাল, সে যে হসপিটালে জড়িত থাকুক বা ক্লিনিক জড়িত থাকুক, সেরকম কোনো তথ্য পেলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। জামালপুরে মাইক্রোবাস খাদে পড়ে 10 মাসের শিশুসহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 3 জন। ভোরে বকশীগঞ্জ উপজেলার বাটরাজোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী মাইক্রোবাসটি বাটরাজোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 3 জন নিহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে আহত 3 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। দূর বাইরে দেখছি যে গাড়ি পানি পড়ছে, কথা বলছেন, পড়ার পরে মনে করেন আমরা যে কাশি দূরে লই আয়া গাড়ি টানছি, টানার পরে উঠার পরে 4 জন আগে বাইরে হয়েছে আর 3 জন পার করছে। পরে সাউন্ড পাওয়া বলে দিলাম যে মানে ওই বিদেশি কোনো পানির ভিতরে মানে গলাতে পানির মধ্যে ভাসতেছে। বললাম যে মানে 8-10 জন নেমে মানে জানলা ভেঙে মানে প্রথম বাই করছি পুরুষে, তার দ্বিতীয়বার হলো ছেলে, তার তৃতীয়বার হলো মহিলাটা। শরীয়তপুরে পদ্মা নদী সহ সব নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে লোকালয়ে। এদিকে নীলফামারীর ডিমলাই ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে পানি নামতে শুরু করলেও বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ঘরে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। এর সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা ও চাল বরাদ্দ দেয়া হলেও তা এখনো সবার হাতে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। শরীয়তপুরে গতকাল রাত থেকে ভোজেশ্বর, নশাসন ও তারাবুনিয়া সহ 6টি ইউনিয়নে নতুন করে পানি ঢুকে পড়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 20টি ইউনিয়নের 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হলো। এতে পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন প্রায় 70,000 মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের খামার। বন্যায় সব রাস্তাঘাট চলে গেছে, আমার বাড়িতে পানি, আমরা কি কাজ করে খাইবো? একবেলা খাই আর একবেলা খাই না।
গরুর সে খাবার নাইকা, নিজেদের খাবার নাইকা, খুব অসহায় আছি। কাজ কাম করতে পারি না, এখন ওই জাল খাওয়াই কিছু মাছ টাছ পাই, এদিকে খাওয়া মানে নিজেরও খাই, বিক্রিও করে এদের চাল ডাল কিনা খাই। সমস্ত মাছ বেরিয়ে গেছে। আমি নড়িয়া গরিশার কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছি। যদি সরকার আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা না করে তাহলে আমাদের মৎস্য চাষীদের কোনো উপায় থাকবে না। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদের পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নয়ডারা ও চর গুজিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 4টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। আর শত শত মানুষ ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে 2.5 কিলোমিটার ভাটির দিকে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহতভাবে ব্রহ্মপুত্রের ভাঙন চলছে। এতে হাতিয়া গ্রাম, নয়াডারা, সুন্দরীর ভিটা ও চর গুজিমারি এই 4টি গ্রামের ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই গ্রামগুলোর শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এই অবস্থায় নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা গৃহহীন পরিবারগুলো। বাড়ি ভাঙনু বাপ মই কন্দ যায় স্থান রে জমি শোক তো গেল নদীর মধ্যে, বাপের যে অস্তি বস্তি এনে আসিল শোক গেল। এখন পানি কমছে, এখন ভাঙতি আরম্ভ হয়ে গেছে। এখন যে কোথায় থবো, কোথায় কি করব তার কোনো স্থান নেই। কোথায় যাই, কোথায় থেকে আমার জমা জমি সম্পদ সব ঘর দুয়ার পর্যন্ত ভাসি গেছে আমার। এদিকে ভাঙনের কবলে পড়া নয়ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরিয়ে নেওয়ার জন্য এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকের। যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয় ভেঙে যেতে পারে, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই পরিস্থিতিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করলেন। বন্যার পানি কমার সাথে সাথেই নয়াদারা, সুন্দরী ভিটে, হাতিয়া গ্রাম এবং গুজিমারি প্রবল ভাঙনের মুখে পড়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করাইছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এ যাবত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আর জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন নিজেদের সীমাবদ্ধতার কথা। আমরা এই বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, বন্যা পানি শেষ হইলে আমরা বরাদ্দ পাওয়া সাপেক্ষে এইসব জায়গা মেরামত করব। চলতি মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙনে হাতি ইউনিয়নের বিভিন্ন গ্রামে 3 শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সময় সংবাদ, কুড়িগ্রাম। গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। অবিলম্বে জ্বালানি মূল্য কমানো এবং সরকারি মদতে গুম খুন বন্ধেরও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। এতে সংহতি প্রকাশ করে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতারা। প্রকাশিত হলো পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদ হুসাইনের আত্মজীবনীমূলক বই স্মৃতিপ্রীতির সজীব পাতা। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক মন্ত্রী ডক্টর মিজানুর রহমান শেলী। এ সময় অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে লেখক সাদ হুসাইন বইটির পটভূমি ও আকর্ষণীয় দিকগুলো তুলে ধরেন। পাক সীমান্তে বেসামরিক মানুষের উপর হামলা চালাচ্ছে ভারতীয় সেনারা, এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। শুক্রবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর ছোড়া মোর্টারের আঘাতে নিহত হয় এক নারীসহ 8 বেসামরিক পাকিস্তানি। এ হামলায় আহত 47 জনের মধ্যে 11 জনই শিশু বলে জানিয়েছে গণমাধ্যম। মর্টার হামলার পরপরই সীমান্ত এলাকার বেশ কিছু নিরাপত্তা চৌকি পরিদর্শন করেন জেনারেল রাহিল শরীফ। নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ সময় স্থানীয় সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকও করেন তিনি। পরে এই হামলার আহতদের দেখতে হাসপাতালে যান পাকিস্তানের সেনাপ্রধান। এদিকে এই হামলার জবাবে পাকিস্তান থেকে ছোড়া গোলার আঘাতে ভারতীয় অংশে 3 বেসামরিক ব্যক্তি নিহত ও অন্তত 16 জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এরিকা। এরই মধ্যে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করেছে সরকার। এর আগে ডোমিনিকায় এ ঝড়ের কবলে পড়ে অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ক্যারিবীয় দ্বীপ
ডমিনিকা ও পুয়ের্তো রিকো দিয়ে প্রবাহিত হওয়ার সময় এরিকা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানায় গণমাধ্যম। পুয়ের্তো রিকোতে অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার ফ্লোরিডা উপকূলে এই ঝড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে উপকূলরক্ষী ও নৌবাহিনীকে বিশেষ সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর বলছে ঝড়টি ডমিনিকা ও হাইতির মধ্যবর্তী পাহাড়ি দ্বীপের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভেঙে যে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। মালয়েশিয়া বাংলাদেশ প্রীতি ম্যাচের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45টায়। নিজেদের ফুটবল ইতিহাসে মালয়েশিয়ার বিপক্ষে খুব একটা সুখকর কোনো স্মৃতি নেই বাংলাদেশের। গেল জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে হয়ে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপে মালয়েশিয়া যুবদলের কাছেও দুবার হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। দলটির বিপক্ষে মোট 10 বারের দেখায় 7টি হার ও 2টি ড্রয়ের পাশাপাশি 1982 সালের এশিয়ান গেমসে একমাত্র জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে প্রেক্ষাপট ভিন্ন, কারণ বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে জয় দিয়ে প্রস্তুতি পর্ব সারতে চান কোচ ক্রুইফ। কেননা এশিয়া কাপ চ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাস বাড়ানোটা খুব দরকার মামুনুলদের। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাঙ্গামাটি থেকে আরাকান আর্মির সদস্য সন্দেহে আটক 3 জন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা নেওয়া হবে আদালতে। সাম্প্রতিক সময়ে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বান কি মুনের উদ্বেগ, সংকট নিরসনে পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রফতানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি কমবে নতুন বিনিয়োগও, বলছেন শিল্প উদ্যোক্তারা। অর্পিত সম্পত্তি হাতিয়ে নিতে সারা দেশে তৎপর সংঘবদ্ধ চক্র। জমি বেহাত হবার আশঙ্কা, কাগজপত্র যাচাই বাছাই আরো সতর্ক হওয়ার দাবি নিবন্ধন কর্তৃপক্ষের। এবং রাজধানীর আবাসিক এলাকাগুলো এখন যেন ব্যবসায়িক কর্মকাণ্ডের হাট। নেই নাগরিক স্বস্তি, বিপাকে রাজক, বিশেষ আদালতের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।